আপনি কি নিশ্চিত আপনি এখন জেগে আছেন, নাকি এটা অন্য কারো স্বপ্নে দেখা আপনার একটা চরিত্র মাত্র? আজকে আমরা ঢুকবো স্বপ্নের গভীরে, যেখানে সময় থমকে দাঁড়ায় আর রিয়েলিটি হয়ে যায় আপেক্ষিক। স্বাগতম ক্রিস্টোফার নোলানের ইনসেপশনের গোলকধাঁধায়। ইনসেপশন হলো ডম কব নামের একজনের গল্প। কবের কাছে এমন একটি বিশেষ মেশিন আছে যার সাহায্যে সে যে কোনো মানুষের স্বপ্নের ভেতরে ঢুকতে পারে। এই মেশিন ব্যবহার করে কব তার পুরো টিম নিয়ে একসাথে কারো স্বপ্নে প্রবেশ করে। স্বপ্নের ভেতরে ঢোকার পর তারা সেই মানুষটার মস্তিষ্ক নিয়ে খেলতে পারে। তারা চাইলে সেই মানুষের মাথার ভেতরে নতুন কোনো আইডিয়া ঢুকিয়ে দিতে পারে, আবার চাইলে তার মাথা থেকে গোপন তথ্য চুরিও করতে পারে। এই কাজটা করার জন্য তাদের অনেকক্ষণ গভীর ঘুমে থাকতে হয়, তাই তারা শক্তিশালী স্লিপিং ড্রাগ বা ঘুমের ঔষধ ব্যবহার করে। তারা নিজেরাও ওই ওষুধ নেয়, আবার যার স্বপ্নে ঢুকবে তাকেও ওই ঘুমের ঔষধ খাওয়ানো হয়। স্বপ্নের ভেতরের সময় আমাদের বাস্তব জগতের তুলনায় অনেক ধীরে চলে। বাস্তব জগতে যদি 10 ঘন্টা সময় পাওয়া যায়, তাহলে স্বপ্নের ভেতরে সেই সময় প্রায় 1 সপ্তাহ হয়ে যায়। কিন্তু কবের কাজ এখানেই শেষ হয় না। সে শুধু এক লেভেলের স্বপ্নে থেমে থাকে না, বরং এক স্বপ্নের ভেতরে আরেকটা স্বপ্ন তৈরি করে। এভাবেই স্বপ্নের অনেকগুলা স্তর বা লেভেল তৈরি করে। প্রথম স্তরের স্বপ্নে যাওয়ার পর এক দ্বিতীয় স্বপ্নের স্তর তৈরি করে, যাতে সে আরও বেশি সময় পায়। কারণ দ্বিতীয় স্তরের স্বপ্নে বাস্তবের 10 ঘন্টা প্রায় 6 মাস হয়ে যায়। আর যদি তারা তৃতীয় স্তরের স্বপ্নে যায়, তাহলে বাস্তবের 10 ঘন্টা সেখানে প্রায় 10 বছর হয়ে যায়। তৃতীয় স্তরের পরেই আসে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যার নাম লিম্বো। লিম্বোতে বাস্তব জগতের 10 ঘন্টা মানে প্রায় 100 বছর। লিম্বো থেকে বের হওয়া খুবই কঠিন, কারণ কেউ যদি লিম্বোতে আটকে যায়, তাহলে বাস্তব জগতে তার শরীর কোমায় চলে যায় এবং তার শরীর একেবারে অকেজো হয়ে পড়ে। গল্প শুরু করার আগে আমি আপনাদের একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখি কব সমুদ্রের তীরে পড়ে আছে। সে চোখ খুলতেই তার সামনে দুটি ছোট বাচ্চা দেখতে পায়। এই দুটি বাচ্চাই কবের নিজেরই সন্তান। ঠিক তখনই কিছু লোক সেখানে আসে এবং তাকে নিয়ে যায় একজন শক্তিশালী ও ধনী লোকের কাছে, যার নাম সাইটো। সাইটো কবকে দেখেই বলে তার মনে হচ্ছে সে কবকে আগে কোথাও দেখেছে এবং সম্ভবত সে তাকে চেনে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি কব তখন তরুণ, সাইটোও তরুণ। শুরুতে তাদের আমরা এখানেই বৃদ্ধ অবস্থায় দেখেছিলাম। এই ফ্ল্যাশব্যাকে কব সাইটোকে বোঝাচ্ছিল যে মানুষের নিজের মস্তিষ্ক এবং স্বপ্নকে সুরক্ষিত রাখা কতটা জরুরি। কারণ কেউ যদি নিজের স্বপ্নকে সুরক্ষিত না রাখে, তাহলে যে কেউ এসে তার মাথার ভেতর থেকে তথ্য চুরি করতে পারে। এই মিটিংয়ে কবের সাথে ছিল তার সঙ্গী আর্থার। কবের সব কথা শোনার পর সাইটো বলে সে এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবতে চায়। এরপর সে সেখান থেকে চলে যায়। এরপর কব আর আর্থার নিজেদের মধ্যে কথা বলতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে একজন নারী চলে আসে। তার নাম মেল। মেল আসলে কবের স্ত্রী, কিন্তু সে অনেক আগেই মারা গেছে। তাই মেলকে দেখে আর্থার অবাক হয়ে কবকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, কারণ তারা তখন স্বপ্নের ভেতরে ছিল। স্বপ্নের ভেতরে সব মানুষ আর জিনিসপত্র ডিজাইন করা হয়, কিন্তু মেলকে কেউ ডিজাইন করেনি। সে আসলে কবের নিজের মনের কল্পনা। কব তখন আর্থারকে বলে আমি ওকে সামলে নিচ্ছি। এরপর কব মেলকে নিয়ে সেখান থেকে যেতে থাকে। মেল কবকে জিজ্ঞাসা করে সে কি তাকে মিস করে কিনা। সে তাদের 2 বাচ্চার কথাও জিজ্ঞাসা করে। কব তাকে বলে যে সবাই ঠিক আছে। এরপর কব মেলকে বেঁধে ফেলে এবং নিজে ব্যালকনি দিয়ে নিচে নেমে যায়। এখন সে তার আসল কাজ শুরু করে। সে এখানে এসেছে একটি গোপন তথ্য চুরি করার জন্য। কব একটি লকারের কাছে যায় এবং সেখান থেকে একটি পার্সেল বের করে। ঠিক যখন সে পার্সেলটি খুলতে যাচ্ছে, তখনই মেল আবার সেখানে চলে আসে। এবার সে আর্থারকে বন্দি করে রেখেছে। মেল নিজের সাথে সাইটোকেও নিয়ে এসেছে এবং সাইটোকে সব সত্য কথা বলে দিয়েছে। সাইটো তখন কবকে বলে এখনই ওই খামটা আমাকে দাও। কব খামটা দিয়ে দেয়। এরপর সাইটো বলে যে সে জানে সে নিজেও স্বপ্নের ভেতরে আছে এবং সে তার স্বপ্নকে সুরক্ষিত রাখতে পারে। ঠিক তখনই মেল আর্থারের পায়ে গুলি করে। আর্থার প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। কব বুঝে যায় যতক্ষণ আর্থার মরবে না, ততক্ষণ এই স্বপ্ন ভাঙবে না এবং সে এভাবেই কষ্ট পেতে থাকবে। তাই কব বাধ্য হয়ে আর্থারের মাথায় গুলি করে দেয়। এর সাথে সাথেই আর্থার জেগে ওঠে। আর্থারকে আমরা একটি অ্যাপার্টমেন্টে দেখি, যেখানে মেশিনের সাহায্যে সবাই একে অপরের সাথে যুক্ত ছিল। এই অ্যাপার্টমেন্টটি আসলে সাইটোর। স্বপ্নের ভেতরে আবার কবকে দেখা যায় সে খামের ভেতরের কাগজ পড়ার চেষ্টা করছে। আসলে সে সাইটোকে ভুল খাম দিয়েছিল। ঠিক তখনই পুরো জায়গাটা ধ্বংস হতে শুরু করে, কারণ এই স্বপ্নটি ছিল আর্থারের। আর আর্থার জেগে যাওয়ার কারণে স্বপ্নের ভিত্তি ভেঙে গেছে। পুরো বাড়িটি ভেঙে পড়তে থাকে এবং এর ভেতরেই সাইটো চাপা পড়ে মারা যায়। কব কাগজ পড়ার চেষ্টা করলেও সেখানে শুধু কালো দাগ দেখতে পায়। এই সময় আমরা তৃতীয় সঙ্গী ন্যাশকে দেখি।
সে কবকে জাগানোর চেষ্টা করে, কারণ বাকি সবাই এই স্বপ্ন থেকে বের হয়ে গেছে। ন্যাশ কবকে পানির টাবে ফেলে দেয়। পানির ওই ঝাঁকুনি স্বপ্নের ভেতরেও দেখা যায়। পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যায় এবং কব জেগে ওঠে। সবাই জেগে উঠলেও সাইটো চুপচাপ থাকে। সে তার বালিশের নিচ থেকে বন্দুক বের করে আর্থারের দিকে তাক করে। কব তাকে ধাক্কা দেয় এবং জিজ্ঞাসা করে খামের ভেতরের কাগজে কি লেখা ছিল। ঠিক তখন সাইটো নিচে পড়ে গিয়ে নিজের ঘরের কার্পেটের দিকে তাকায় এবং বলে, আমার ঘরে এমন কার্পেট নেই। এতেই সাইটো বুঝে যায় যে তারা এখনো স্বপ্নের ভেতরে আছে, অর্থাৎ তারা 2 স্তরের স্বপ্ন করেছিল। এরপর আমরা বিল্ডিংয়ের বাইরে বিশাল দাঙ্গা দেখতে পাই। তারপর দৃশ্য বদলে বাস্তবে চলে আসে। সেখানে দেখা যায় তারা সবাই একটি ট্রেনের ভেতরে ঘুমিয়ে আছে। তারা সবাই ন্যাশের স্বপ্নের ভেতরে ছিল। সময় শেষ হয়ে যাওয়ায় একজন লোক ন্যাশকে জাগানোর চেষ্টা করে। সে ন্যাশের কানে হেডফোন লাগাতেই ন্যাশ জেগে ওঠে। ন্যাশের সাথে সাথে বাকি সবাইও জেগে ওঠে। সাইটো খুব শীঘ্রই জেগে উঠবে, তাই সবাই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কারণ তাদের মিশন ব্যর্থ হয়ে গেছে। এরপর কব যখন নিজের বাড়িতে ফিরে আসে, তখন সে তার পকেট থেকে একটি ছোট্ট লাটিম বের করে। সে সেই লাটিমটি টেবিলের ওপরে রেখে ঘোরাতে থাকে। এই লাটিমটি দেখেই কব বুঝতে পারে সে কি এখন বাস্তবে আছে নাকি স্বপ্নের জগতে। কব এই কাজটা করে বাস্তব আর স্বপ্নের পার্থক্য বোঝার জন্য। এই ধরনের জিনিস শুধু কবের কাছেই নয়, যারা স্বপ্নের ভেতরে যায় তাদের প্রত্যেকের কাছেই এমন আলাদা আলাদা জিনিস আছে। এই জিনিসগুলোকে বলা হয় টোটেম। টোটেমের মাধ্যমে তারা বুঝতে পারে তারা কোন জগতে আছে। এখন প্রশ্ন হলো, এই লাটিম কবের জন্য কিভাবে কাজ করে? যখনই কব স্বপ্নের ভেতরে লাটিমটি ঘুরায়, তখন লাটিমটি ঘুরতেই থাকে, কখনো থামে না। কিন্তু বাস্তব জগতে যখন এই লাটিমটি ঘুরায়, তখন কিছুক্ষণ পরেই সেটা থেমে যায় এবং পড়ে যায়। কব এই লাটিমটি ঘোরাচ্ছিল, ঠিক তখনই তার ফোনে একটি কল আসে। এই কলটি ছিল তার বাচ্চাদের। কব অনেকদিন ধরে তার বাচ্চাদের থেকে দূরে আছে। যখন তার স্ত্রী জীবিত ছিল তখন থেকেই। তার বাচ্চারাও জানে না যে তার মা মারা গেছে। নিজের স্ত্রীর মৃত্যুর পর কব আর কখনো তার বাচ্চাদের সাথে দেখা করেনি, কারণ কবের ওপর একটি গুরুতর অভিযোগ চলছে। তার স্ত্রীকে নাকি সেই হত্যা করেছে। এই অভিযোগের কারণে কব এখন আমেরিকার সরকারের থেকে পালিয়ে বেড়াচ্ছে এবং সে আমেরিকার ভেতরে প্রবেশ করতে পারবে না। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কবের স্ত্রী কিভাবে মারা গেল? এই ব্যাপারটা আমরা গল্পের সামনে বিস্তারিত জানতে পারবো। এখন কব তার বন্ধুর সাথে সেখান থেকে বের হতে থাকে। সে যখন ছাদের দিকে যায় হেলিকপ্টারে ওঠার জন্য, তখনই সে দেখতে পায় হেলিকপ্টারের ভেতরে বসে আছে সাইটো। এই সময় সাইটোর লোকেরা ন্যাশকে ধরে নিয়ে যায়। এরপর সাইটো কবকে পুরো ঘটনা খুলে বলে, তুমি কি জানো আমার মাথা থেকে তথ্য চুরি করার কাজটা তোমায় কে দিয়েছিল? সেই কাজটা আমি নিজেই তোমাকে দিয়েছিলাম। আমি শুধু তোমার দক্ষতা পরীক্ষা করতে চেয়েছিলাম। এরপর সাইটো আরো বলে, তোমার কাজ দেখে আমি নিশ্চিত হয়েছি যে এই কঠিন কাজটা শুধু তুমিই করতে পারবে। এরপর সাইটো কবকে তার আসল কাজের কথা বলতে শুরু করে। সে বলে, আমার একজন বড় বিজনেস প্রতিদ্বন্দ্বী আছে যার নাম মরিস ফিশার। সে এখন তার জীবনের শেষ সময় কাটাচ্ছে এবং খুব শীঘ্রই সে মারা যাবে। কিন্তু তার মৃত্যুর পর তার পুরো ব্যবসার দায়িত্ব চলে যাবে তার ছেলের হাতে, যার নাম রবার্ট ফিশার। রবার্ট যদি এই ব্যবসা ঠিক যেভাবে চলছে সেভাবেই চালাতে থাকে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তার কোম্পানি আমার পুরো ব্যবসাকে ধ্বংস করে দেবে। তাই আমি চাই তুমি রবার্ট ফিশারের মাথার ভেতরে এমন একটা আইডিয়া ঢুকিয়ে দাও যেন সে ভাবে তার জীবনে নিজের আলাদা কোনো পরিচয় তৈরি করা দরকার এবং ধীরে ধীরে সেই কোম্পানিকে নিজেই শেষ করে দেয়। এতে করে আমার প্রতিদ্বন্দ্বী চিরতরে শেষ হয়ে যাবে। এই কথা শোনার পর কব বলে, এই কাজটা খুবই কঠিন। আমি মানুষের মাথা থেকে আইডিয়া চুরি করতে পারি ঠিকই, কিন্তু মানুষের মাথার ভেতরে নতুন আইডিয়া ঢুকিয়ে দেওয়া সবচেয়ে কঠিন কাজ। কিন্তু সাইটো কবের জীবনের সব কথা জানে। সে জানে কবের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কারা। তাই সাইটো কবকে বলে, আমি চাইলে তোমার ওপর যে অভিযোগ আছে সব খারিজ করে দিতে পারি। তুমি আবার আমেরিকায় ফিরে যেতে পারবে এবং নিজের বাচ্চাদের সাথে দেখা করতে পারবে। এখন এটা তোমার সিদ্ধান্ত। তুমি কি তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে চাও, নাকি সারা জীবন এভাবে দূরে থেকে অনুশোচনায় নিজের জীবন কাটাতে চাও? এরপর সাইটো বলে, নিজের টিম বানানো শুরু করো। খুব শীঘ্রই আমরা আবারও দেখা করব। এবার কব নিজের টিম বানানোর জন্য বেরিয়ে পড়ে। সে সবার আগে দেখা করে তার শিক্ষক এবং একই সাথে তার শ্বশুর প্রফেসর স্টিভেন মাইলসের সাথে। কব মাইলসকে সব খুলে বলে। সে বলে, মেল মারা যাওয়ার পর থেকে আমার জীবনে অনেক সমস্যা শুরু হয়েছে। আমি স্বপ্নে যা কিছুই করি মেল এসে সব নষ্ট করে দেয়। তাই আমার একজন নতুন আর্কিটেক্ট দরকার, কারণ আমি একটা নতুন মিশন শুরু করতে যাচ্ছি আর আমার আগের আর্কিটেক্ট ন্যাশ এখন সাইটোর হাতে বন্দী। তখন মাইলস কবকে তার সবচেয়ে মেধাবী ছাত্রী এরিয়াডনের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর কব এরিয়াডনের পরীক্ষা নিতে শুরু করে। সে এরিয়াডনকে স্বপ্নের ভেতরে নিয়ে যায় এবং দেখায় যে স্বপ্নের জগতে জিনিসপত্র কত দ্রুত ভেঙে যেতে পারে। কব একটি পুরো কফি শপ ধ্বংস করে দেখায়, কারণ এরিয়াডনে এর আগে কখনো স্বপ্নের ভেতরে আসেনি। কিন্তু এরিয়াডনে খুব দ্রুত সবকিছু শিখতে
লিখতে শুরু করে, কারণ সে আগেই আর্কিটেকচার জানে। তাকে শুধু নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হয়। এরপর এরিয়াডনে একটি পুরো রাস্তায় তৈরি করে। এটা দেখেই কব বলে, বাস্তব জগতের জায়গা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, কারণ তুমি যদি সেই সব জায়গা তৈরি করো যেখানে তুমি থাকো বা যেখানে তুমি চলাফেরা করো, তাহলে তুমি স্বপ্নের গোলকধাঁধায় আটকে যেতে পারো এবং বাস্তব আর স্বপ্নের পার্থক্য বুঝতে পারবে না। ঠিক তখনই হঠাৎ করে সেখানে আবার মেল চলে আসে এবং এরিয়াডনকে মেরে ফেলে। এরিয়াডনের ঘুম ভেঙে যায়। তার প্রথম অভিজ্ঞতা ছিল খুব ভয়ঙ্কর, তবুও এরিয়াডনে কবের কাজে মুগ্ধ হয়ে তার টিমে যোগ দেয়। কব এবার এরিয়াডনকে সবকিছু দেখাতে শুরু করে। সে তাকে সেই মেশিন দেখায় যেটার সাহায্যে একসাথে অনেক মানুষ স্বপ্নের ভেতরে যেতে পারে। কব বলে এই মেশিনটা প্রথমে মিলিটারি বানিয়েছিল। এরপর তারা যায় ইউসুফ নামের একজন মানুষের কাছে। ইউসুফ তাদের এমন ঘুমের ওষুধ দেবে যেটা খেলে তারা টানা 10 ঘন্টা ঘুমিয়ে থাকতে পারবে। এভাবে ইউসুফও তাদের টিমে যোগ দেয়। এখন কবের টিম পুরোপুরি তৈরি। তারা প্ল্যান বানাতে শুরু করে এবং প্র্যাকটিস করতে থাকে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় তারা 3 লেভেলের স্বপ্নে যাবে, কারণ বাস্তবে তাদের হাতে থাকবে প্রায় 10 ঘন্টা। প্রথম লেভেলের স্বপ্নে সেটা হবে প্রায় 1 সপ্তাহ, দ্বিতীয় লেভেলে হবে 6 মাস, তৃতীয় লেভেলে হবে প্রায় 10 বছর। এতে করে তাদের কাছে সমস্যা সমাধান করার অনেক সময় থাকবে। কিন্তু মাল্টি লেভেলের স্বপ্ন খুবই বিপজ্জনক, কারণ যত বেশি লেভেল, জেগে ওঠার সময় তত বড় ঝাঁকুনি দরকার। আর এবার তাদের ঔষধও খুব শক্তিশালী। এই সময় তারা খবর পায় রবার্টের বাবা মারা গেছে। রবার্ট তার বাবার মৃতদেহ নিয়ে প্লেনে করে নিজের বাড়িতে যাবে। এই পুরো যাত্রায় সময় লাগবে প্রায় 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যেই তাদের পুরো কাজ শেষ করতে হবে, তাই সবাই প্রস্তুতি নিতে শুরু করে। এবার সাইটোও তাদের সাথে যাবে। প্লেনে বসার কিছুক্ষণ পর কব খুব চালাকির সাথে রবার্টের পানীয়তে ঔষধ মিশিয়ে দেয়। রবার্ট খুব দ্রুত গভীর ঘুমে চলে যায়। এরপর সবাই মেশিন চালু করে এবং ঘুমিয়ে পড়ে। এই প্লেনের প্রায় সবাই সাইটোর লোক, এমনকি এয়ার হোস্টেজও। এবার সবাই পৌঁছে যায় প্রথম লেভেলের স্বপ্নে, কিন্তু এখানে পৌঁছানোর সাথে সাথেই তাদের ওপর হামলা শুরু হয়, কারণ রবার্ট নিজের স্বপ্নকে খুব শক্তভাবে সুরক্ষিত রেখেছে। তার অবচেতন মন তাকে রক্ষা করছে। গোলাগুলি শুরু হয়। এই গোলাগুলির মধ্যেই সাইটো গুলিবিদ্ধ হয়। কব খুব ভয় পেয়ে যায়। সে সবাইকে বলে, এখন আমাদের খুব সাবধানে থাকতে হবে, কারণ এখানে যদি আমরা ধীরে ধীরে মারা যাই তাহলে আমরা লিম্বোতে চলে যেতে পারি, আর লিম্বো খুব ভয়ঙ্কর জায়গা। এরপর তারা রবার্টকে ধরে ফেলে। ইমস রবার্টের গডফাদার পিটার ব্রাউনিং এর রূপ নেয় এবং রবার্টকে বোঝায়, তুমি তোমার বাবার মতো হওয়া উচিত নয়, তোমার নিজের আলাদা পরিচয় তৈরি করা দরকার। এরপর সবাই ভ্যানে উঠে তৃতীয় লেভেলের স্বপ্নে যায়। তৃতীয় লেভেলে কব রবার্টকে বলে, আমরা আপনার অবচেতন মনের রক্ষা করব। আমরা অনেক বছর ধরে এই কাজ করছি। সে রবার্টকে বোঝায় যে তার গডফাদার আসলে তার বিরুদ্ধে কাজ করছে। তারপর তারা রবার্টকে নিয়ে একটি হোটেল রুমে যায়, যেখানে সে দেখে পিটার ব্রাউনিং তার বাবার কোম্পানির সাথে বিশ্বাসঘাতকতা করছে। আসলে এটা ব্রাউনিং নয়, এটা ছিল ইমস। এরপর তারা তৃতীয় লেভেলের স্বপ্নে যায়। তার আগে তৃতীয় লেভেলে একটি বিস্ফোরণ ব্যবস্থা করে, যাতে সময় মতো সবাইকে ঝাঁকুনি দেওয়া যায়। তৃতীয় লেভেলে তারা পৌঁছায় একটি বরফে ঢাকা জায়গায়, যেখানে একটি বিশাল হাসপাতাল রয়েছে। এখানে কব রবার্টকে বলে, একটি সেফ হাউসে যাও, যেখানে তুমি তোমার বাবাকে পাবে এবং পুরো সত্য জানতে পারবে। ঠিক তখনই হঠাৎ করে মেল আবার আসে এবং রবার্টকে গুলি করে দেয়। রবার্ট মারা যায় এবং চলে যায় লিম্বোতে। রবার্ট একা লিম্বো থেকে বের হতে পারবে না, তাই কব সিদ্ধান্ত নেয় সে নিজে এরিয়াডনের সাথে লিম্বোতে যাবে এবং রবার্টকে ফিরিয়ে আনবে। কব আর এরিয়াডনে লিম্বোতে পৌঁছায়। লিম্বোর জগৎ দেখে এরিয়াডনে খুব ভয় পেয়ে যায়। তখন কব বলে, এই জগৎ আমি আর মেল একসাথে বানিয়েছিলাম। আমরা এখানে 50 বছর কাটিয়েছি। এই অনেক বছরের মধ্যে মেল এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে সে আর এখান থেকে বের হতে চাইতো না। তার মনে হতে শুরু করে যে এই জায়গাটাই আসল জগৎ। কব তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও মেল কিছুতেই বিশ্বাস করেনি। শেষ পর্যন্ত কব বাধ্য হয়ে মেলের অবচেতন মনে একটি ধারণা ঢুকিয়ে দেয়, এই জগৎটা নকল। এরপর কব আর মেল একসাথে আত্মহত্যা করে এবং বাস্তব জগতে ফিরে আসে। কিন্তু বাস্তব জগতে ফিরে আসার পরেও মেলের মনে হতে থাকে যে এটাও নকল জগৎ। সে বিশ্বাস করত, আমি যদি এখানেও মরি তাহলেই আমি আসল জগতে চলে যাব। এই কারণেই মেল সবসময় মারা যাওয়ার নতুন নতুন উপায় খুঁজতে থাকে। তাদের বিবাহ বার্ষিকীর রাতে কব যখন মেলের কাছে আসে, সে দেখে মেল জানালার ধারে দাঁড়িয়ে আছে এবং আত্মহত্যা করতে যাচ্ছে। সে কবকেও বলে আত্মহত্যা করতে, আর হুমকি দেয়, তুমি যদি আমার সাথে আত্মহত্যা না করো তাহলে আমি আগে থেকেই উকিলের কাছে একটি চিঠি রেখে দিয়েছি, যেখানে লেখা আছে আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী। কব তাকে থামানোর চেষ্টা করলেও মেল আত্মহত্যা করে এবং মারা যায়। এরপর আমেরিকার সরকার কবকে তাড়া করতে শুরু করে, কারণ সবাই বিশ্বাস করে যে কবই তার স্ত্রীকে মেরে ফেলেছে। এই কারণেই কব আর কখনো নিজের বাচ্চাদের কাছে ফিরে যেতে পারেনি।
এইসব কথা বলার পর কব এরিয়াডনেকে বলে, তুমি রবার্টকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকবো, কারণ আমাকে সাইটোকেও খুঁজে বের করতে হবে, কারণ সাইটোর গুলি লেগেছিল এবং সেও লিম্বোতে পৌঁছে গেছে, আর তাকে যদি লিম্বো থেকে বের করা না হয় তাহলে সে কোমায় চলে যাবে, আর সে কোমায় চলে গেলে কব তার বাচ্চাদের কাছে আর কখনো পৌঁছাতে পারবে না। এরপর এরিয়াডনে রবার্টকে ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং নিজেও লাফ দেয়, যাতে তারা ঝটকা পেয়ে ওপরের স্বপ্নে ফিরে যেতে পারে। কব এখানে ম্যালের মৃত্যুর জায়গাতেই দাঁড়িয়ে থাকে। এরপর রবার্ট আর এরিয়াডনে তৃতীয় স্বপ্নে ফিরে আসে। রবার্ট সেখানে তার বাবার কাছে যায়। তার বাবা তাকে বলে, আমি কখনোই চাইনি তুমি আমার মতো হও, আমি চেয়েছি তুমি নিজের আলাদা পরিচয় তৈরি করো। এই কথা শোনার পর রবার্ট সিদ্ধান্ত নেয় সে নিজের আলাদা পথ বেছে নেবে এবং বাবার কোম্পানিতে যোগ দেবে না। এভাবেই কবের টিমের মিশন সফল হয়। এরপর একে একে প্রতিটি স্তরের স্বপ্নে ঝটকা শুরু হয়। তৃতীয় স্তরের হাসপাতাল ধ্বংস হতে থাকে, তৃতীয় স্তরের হোটেল ভেঙে পড়ে, সবাই ধীরে ধীরে প্রথম স্তরে ফিরে আসে। ওদিকে লিম্বোতে কব অনেক বছর ধরে সাইটোকে খুঁজতে থাকে। শেষ পর্যন্ত একদিন সে সাইটোর দেখা পায়। তখন দুজনই অনেক বৃদ্ধ হয়ে গেছে। কব সাইটোকে বোঝানোর চেষ্টা করে যে তারা এখনো স্বপ্নের ভেতরে আছে। সে তার টোটেম ব্যবহার করে সাইটোকে সব কথা মনে করিয়ে দেয়। অবশেষে সাইটো সবকিছু বুঝতে পারে। এরপর কব আর সাইটো দুজনই একসাথে আত্মহত্যা করে এবং বাস্তব জগতে অর্থাৎ প্লেনের ভেতরে জেগে ওঠে। সাইটো তার কথা রাখে, সে কবের ওপর থেকে সব অভিযোগ তুলে নেয়। সবশেষে কব আমেরিকায় ফিরে নিজের বাচ্চাদের কাছে পৌঁছায়। কব এতটাই খুশি হয়ে যায় যে সে বুঝতে পারছিল না এটা স্বপ্ন নাকি বাস্তব। তাই সে শেষবারের মতো তার টোটেম মানে ওই লাটিমটা টেবিলের ওপর রেখে ঘোরায়। লাটিম ঘুরতে থাকে। কব তখন লাটিমের দিকে না তাকিয়ে নিজের বাচ্চাদের কাছে চলে যায়। ঠিক লাটিমটার থেমে যাওয়ার আগ মুহূর্তে সিনেমাটি শেষ হয়ে যায়। এতেই দর্শকের মনে প্রশ্ন থেকে যায়, এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব। মুভির শেষেও প্রশ্নটা থেকেই যায়, লাটিমটা কি শেষ পর্যন্ত পড়েছিল নাকি কব এখনো তার স্বপ্নের জগতেই আটকে পড়ে আছে। আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। আর এইরকমই রহস্যময় মুভি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখতে থাকুন।